আমার নিজের মার থেকে এই জিনিসটা কোনোদিনই আশা করিনি। জীবনের কিছু কিছু সময় আমাদের কাছের মানুষগুলো না ঠিক পরের মতন বিহেভ করতে আরম্ভ করে দেয়। এতদিন এই ব্যাপারটা আমার কাছে খুব স্ট্রেঞ্জ মনে হলেও আজকে সম্পূর্ণ স্পষ্ট হয়ে গেল। নিজের কাছে এইটুকু প্রতিজ্ঞা করলাম, আর যাই হোক তাদের মতন অন্তত আমি কোনোদিনও হব না। যখন তোমাকে নিজের মানুষরাই বুঝতে না পারে, তার থেকে বড় স্যাডনেস এক জীবনে আর হয় না। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। আমার নতুন আর একটা ভিডিওতে, নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা গাইজ। আমি জানি অনেক দিন আমি ব্লগ আপলোড করিনি, অনেক দিন মানে প্রায় আমি মার্চে বাড়িতে গেছিলাম, তারপরে মার্চের পর আজকে মার্চ, এপ্রিল, মে, জুন মানে প্রায় 3 মাস হয়ে গেছে ঠিকঠাক করে কোনো ব্লগ আমি দিতে পারিনি। এখন অনেক ব্লগ পেন্ডিং রয়েছে। আমি বৃন্দাবন গেছিলাম, আমি বাড়িতে গেছিলাম, সমস্ত ব্লগ পেন্ডিং রয়েছে গাইজ। এই দেখো আমার এখানে কী হয়েছে, একটা ব্রণ মতন হয়ে গেছিলো। এবার স্নান করতে গিয়ে আমি টাওয়েল দিয়ে মুছি, যেহেতু এখানে টাওয়েল পাওয়া যায়, গামছা, যেহেতু শীতের জায়গা না এটা, মানে আমাদের এখানটা শীতকাল তো এটা হচ্ছে আমার বাড়ির জানলা জাপানে। এরকমভাবে জানলা এখানে খোলা থাকে। আর দেখো সামনে পুরো রাস্তা দেখতে পাচ্ছ, পুরো এটা কিন্তু রাস্তা, মানে আমাদের এখান দিয়ে ওখান দিয়ে বেরিয়ে গিয়ে ওইটা হচ্ছে মেইন রাস্তা, এখান দিয়ে আমরা বেরোই। ওইখানটা দেখো আমার সাইকেল রাখা আছে, ওটা দেখতে পাবে। তো এখানে জানলায় না কোনো রকম গ্রিল থাকে না, কেননা এখানকার মানুষজন এতটাই ভালো। আর তো এখন ব্লগটা তোমাদের এই জন্য দেখাচ্ছি, দেখো কি সুন্দর পেছনে সূর্য ডুবে যাচ্ছে, পেছনে সূর্য ডুবছে। আর এই সাইডে এখন বসে বসে আমি ঘরটা গোছাচ্ছিলাম। অনেকদিন পরে মনে হলো যে একটু ঘর গোছাই। আর যখনই একা থাকি, তো যখনই মনে হয় যে ঘরটা গোছাবো, তখনই মনে হয় একটু ব্লগ করি, তোমাদের সাথে কথা বলি। মানে কয়েকদিন মনটা ভালো ছিল না। আমার মেজদা হঠাৎ করে পরলোক গমন করেছে, তো তাই জন্য মানে বেশ কয়েকদিন ধরে বিভিন্ন রকম পরিস্থিতির জন্য মনটা খুব খারাপ ছিল, তো আমি আর ব্লগ টক কিছু করিনি। তো যাই হোক গিয়ে আবার নতুন করে নিজেকে একটু সাজিয়ে গুছিয়ে নিয়েছি, কারণ জানো তো আমার দাদারা আমার জীবনে মানে অনেক বড় অংশ জুড়ে, অনেক বড় অংশ, জীবনের বড় পার্ট আমার গার্জিয়ান, আমার বাবা পরে যারা জায়গাগুলো দখল করে আছে তারা হলো আমার মাসির ছেলেরা, আমার বড় দাদারা। তো একজন চলে গেল, সেই দুঃখে আমার মানে জাস্ট কিছু বলার ছিল না। যাই হোক, যা গেছে গেছে। তো তো তোমাদের আরেকটা জিনিস দেখাবো, অনেকদিন দেখাইনি আমার ঘরের অবস্থা। ঘরের অবস্থাই দেখো, আমি তোমাদের ক্লিয়ারলি দেখিয়েছি ঘরের অবস্থা এরকম, ঠিক আছে? এই লাইট ফাইট এদিকে পড়ে রয়েছে ভিডিওর জন্য, আর এই বিছানায় আমি শুই। এটা দেখো, চাদরের কাজটা দেখলে বুঝতে পারবে, খুব সুন্দর করে হাতে তৈরি করা কাজ এটা আমার মাসিরা, মা একা না, মাসি সবাই মিলে সুন্দর করে হাতে কাজ করে তৈরি করেছে। ওরা খুব সুন্দর কাজ করতে পারে, এবং ওরা মানে অর্ডার নিয়ে তৈরিও করে। আমি প্রমোশন করছি না, বাট যাই হোক, আমরা মধ্যবিত্ত ফ্যামিলির লোক। আমি তো বেসিক্যালি মধ্যবিত্ত ফ্যামিলির লোক, যেখানে আমার বাবা সাথে সাথে আমার মাও এরকম হাতের কাজ পায়, মাসিরা হাতের কাজ টাজ করে আমাকে বেসিক্যালি আমাকে, আমার দাদাকে, ভাই বোন, মানে আমার মাসির ছেলে মেয়েদের, ওদেরকে অনেক আর্থিকভাবে সাহায্য করছে। আমার হাত খরচ মোটামুটি এরকমভাবে আমার মা তুলে দিত এগুলো করে। তার আমি যখন অনেক ছোট ছিলাম না, আমার মা সুন্দর আসন বুনতে পারতো, এবং আসনের মধ্যে বাঘ, তারপরে বিভিন্ন রকম সিনারি সব করতে পারতাম। আমার একটা প্রিয় আসন ছিল, যেটার মধ্যে আমি সবসময় বসতাম, ওটা আমি বিলাতি কুকুর বলতাম। তোমার হচ্ছে ওটাকে না পশম মানে ডুবুনো পশম। তো ওটায় আমার সব থেকে প্রিয় একটা আসন ছিল, এটা আমার মা তৈরি করেছিল। আর আমার নাম এখানে অনির্বাণ লেখা একটা সোয়েটার তৈরি করে দিয়েছিল। এই দুটো আমার খুব প্রিয় জিনিস, সেই দুটোকে এখনও পর্যন্ত আমার বাড়িতে রয়েছে। মানে হয় কি, ওই তোমার আমার মা যেটা বেসিক্যালি করে, একটা সোয়েটার তৈরি করলো, 1 বছর বা 2 বছর পরার পর ওই সোয়েটারটাকে খুলে আবার ওই উল দিয়ে আর একটা বানায়। কিন্তু আমার ওইটা এত একটা পছন্দের সোয়েটার ছিল, ওই অনির্বাণ লেখা বুকের মধ্যে, তা ওটা রেখে দিয়েছে। তা যাই হোক গাইজ, এখন এখানে একা থাকি, যদি খুব শিগগিরই মা আসবে, ম্যানিফেস্ট করছি। আর তোমরা ভগবানের কাছে একটু প্রার্থনা করো, একটু বিভিন্ন জটিলতার কারণে মাকে আনতে পারছি না, বাট আমি মাকে চাই এখানে নিয়ে আসতে, কিছুদিন থাকুক এখানে। একেবারে ডিট্যাচ করতে চাই না, আমি জানি যে বাড়ির বাইরে থাকাটা কতটা কষ্টের, তা আমি একেবারে ডিট্যাচ করতে চাইছি না। তো গাইজ, ঘরটাকে তোমাদের একবার দেখাই। দেখো প্রজাপতিগুলো লাগিয়েছি সুন্দর কালারফুল, আর এটা তেমু থেকে কেনা এগুলো, ঠিক আছে? আর এই হচ্ছে গিয়ে গুছিয়েছি ইত্যাদের কাভারটাকে গুছিয়েছি, এর মধ্যে আমার ইয়েটা রয়েছে, কি বলে, এই সুটকেসটাকে রেখেছি, যে সুটকেস নিয়ে এসেছিলাম। আর তোমাদের আরেকটা যেটা জিনিস দেখো গাইস, এই দেখো, আমি জানি না, আজকে এইমাত্র কিছুক্ষণ আগে দেখলাম, এই দেখো গাইস, একটা পোকা দেখতে পাচ্ছ? এই দেখো, আমি হাত দিচ্ছি না, এই দেখো পোকাটা দেখতে পাচ্ছ, এই যে হাঁটছে।
এই পোকাটা এই যে এখানে ডিমগুলো দেখতে পাচ্ছ, এই যে দেওয়ালের মধ্যে, এই দেখো এই যে দেওয়ালটা, এই দেওয়ালটার মধ্যে ডিমটা থেকে পোকাটা ফুটেছে। আর ডিমটাও কিন্তু আমি আজকেই দেখলাম, দেখো কি মারাত্মক, দেখে মনে হচ্ছে না কোনো বিষাক্ত কিছু ডিম। কীভাবে তাড়াবো সেটাই তো বুঝতে পারছি না। কিন্তু আজকে হচ্ছে গিয়ে আর তাড়াবো না, একাদশীটা যাক, পরশু দিন যাক, তারপরে তাড়াবো না। ততদিন যদি ফুটে গেল তো গেল। আমি সেটাই দেখছি, এটা শুয়োপোকার মতন ঘরের মধ্যে হয়েছে, আবার মানে আছড়ে মানে সরি আছড়ে তো না, আল দিয়ে আবার অবস্থা খারাপ করে না দেয়। তো যাই হোক, যা হয়েছে। তো গাইজ এখন একটু হাঁটতে যাব নদীর পাড়ে ধরে, কয়েকদিন ধরে একটু শরীরচর্চা করছি। আগে থেকে একটু রোগ হয়েছে আমার এখানে, দেখো দেখেছো, আমার এটা ছিল না, কিন্তু তোমরা আগে যারা আমার ভিডিও ইনস্টাগ্রামে দেখতে তারা জানো আমার এখানে ছিল না। তো এই যে এটা হয়েছে, আমার মনে হচ্ছে হালকা একটু মানে মিষ্টি টিষ্টি বেশি খাওয়া হচ্ছে বলে হয়েছে, কেননা নাহলে আমি যথেষ্ট রোগা। ভুঁড়িও নেই, দেখেছো ভুঁড়িও নেই, পেট কিন্তু টেনে ধরিনি, বুড়িও নেই সেরবারটা। তো এই জায়গাটা এটা হয়েছে মানে একটু চিন্তার বিষয়। কয়দিন ধরে হাঁটাহাঁটি করছি। এই সময় না গাইজ, ওই নদীর পাড়টায় এত লোক হাঁটে বলার বাইরে, সবাই এক্সারসাইজ করতে বেরোয়। মানে এটা আরও বেশি করে ভালো লাগে যে জাপানিজরা এত হেলথ কনসিয়াস। আমাদের ওখানেও দেশে আমি দেখেছি, আমাদের কল্যাণীতে বিশেষ করে মানুষজন প্রচুর রাস্তাঘাটে হাঁটে। কল্যাণীর রাস্তাঘাট হাঁটার জন্য খুব মারাত্মক। তো বন্ধুরা, ইভিনিং ওয়াক করতে করতে আমি চলে এসেছি এখানে। আমার বাড়ির পাশে একটা শপিং মল বলবো, মানে সুপার মার্কেট রয়েছে, যেখান থেকে তোমার হচ্ছে গিয়ে একটু বাজার ঘাট করে নিয়ে একেবারে বাড়ি যাবো। তারপর তোমাদের জানাবো যে আমার সাথে কি হয়েছে। তো গাইজ বাড়িতে চলে এসেছি, সাথে আজকে এইটাকে নিয়ে এসেছি। দেখো, এটাকে বলা হচ্ছে ইপসাম সল্ট। জাপান এটা খুবই বিখ্যাত, যদিও এটা মেড ইন আমেরিকা। এ দেখো, মেড ইন আমেরিকা এটা। তো এটা জাপানিজরা খুব ইউজ করে, আর এটা হচ্ছে সব থেকে কমা দামি বড় প্যাকেটের মধ্যে। ওরা আরো ভালো দামি দামি জিনিস ইউজ করে। তো এইটা কি হয়, জাপানিজরা সারা বছর মানে ওরা কি করে, স্নান শাওয়ারের থেকে বেশি ওফুরো বলে একটা জিনিস থাকে, যেটা হচ্ছে বাথটাব বলে। জাপানে এখানে প্রত্যেকটা বাথরুমে কম্পালসারি। তো বাথটাবের মধ্যে এই পেছনে দেখো এরকম চামচ দেওয়া আছে, এই চামচের 2 চামচ করে ঢেলে দিয়ে গরম বাথটাব জলের মধ্যে এরকম প্রায় 1-1.5 ঘন্টা মতন ওখানে বসে বসে মোবাইল ঘাটে বা বই পড়ে, বইটাই বেশি পড়ে। এটা করে, এটা করলে কি হয়, সমস্ত যে নেগেটিভিটি যা সারাদিনের থাকে ওটা বেরিয়ে যায়। তার আগে তোমাদের দেখাই ব্যাপারটা। এটা কিরকম ভাবে খুলতে হবে, এরকম জিপজাপ রয়েছে, কি বলে এটাকে, ওই ফচফচ রয়েছে লাগানো, ফচফচ দিয়ে আটকে যাবে। তো এটা থাকে ভালো। তো আমি গোটা 1 চামচ এরকম দেব, দিয়ে এটাকে এর মধ্যে ঢুকিয়ে পুরো আটকে দেবো। তো বেসিক্যালি আমি এর মধ্যে পা ডুবিয়ে বসে কানে হেডফোন দিয়ে গান শুনি, অথবা কিছু পড়ার থাকলে বা ট্যাবে কাজবাজ করি। কিন্তু আগে যেহেতু ব্লগ করছি তাই তোমাদের বলি। তো কেন তোমাদেরকে বললাম যে নিজের মানুষ পর হয়ে গেলে মানে তখন ব্যাপারটা খারাপ লাগে। নিজের মানুষই যখন বুঝতে চায় না তখন ব্যাপারটা কি হয়, তোমাদের আগে তাহলে ঘটনাটা বলি। আমার ক্ষেত্রে আমার মাকে মনে হলো যে বুঝতে পারেনি ব্যাপারটা। তো আমার মেজদা মারা গেছে, মেজদার এক মেয়ে রয়েছে যার 18 বছর পড়লো এবছর। তো প্রত্যেকটা মেয়েই প্রত্যেকটা বাবার একদম রাজকন্যা হয়। তো ও যথারীতি সেম ছিল, খুবই আদরে ওকে বড় করেছে, আমরাও খুব ভালোবাসি। বাট মেজদা চলে যাওয়ার পরে গত ঠিক আছে মার্চে, আজ প্রায় 3 মাস হয়ে গেল, তো হতে চলেছে। তো চলে যাওয়ার পর থেকে ও না ঘর থেকে বেরোচ্ছে, না বন্ধুদের সাথে মিশছে, না তোমার হচ্ছে গিয়ে খাওয়া দাওয়া ঠিকঠাক করছে, মন মরা হয়ে চুপ করে এক জায়গায় বসে থাকে। ও কিন্তু বেশ মোটামুটি সবার সাথে খুব মিশুকে কথা বলতে ভালোবাসে আমাদের সোনা। কিন্তু মেজদা চলে যাওয়ার পর থেকে এই মানে ব্যাপারটা এরকম হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। তো আমরা সবাই ভয় পেয়ে গেছি, ওর মাও ভয় পেয়ে গেছে। তো যথারীতি সাইকিয়াট্রিস্টকে কাছে পরামর্শ করার জন্য গেছে, যে হতেই পারে আজকালকার তোমার হচ্ছে গিয়ে জেনারেশনের বাচ্চাদের কখন কি এরকম মাথায় ভূত চেপে বসে। তো যাই হোক, গিয়ে নিয়ে গেছে ওকে সাইকিয়াট্রিস্টের কাছে। তো আমার মা আর মাসিরা তো বুঝতেই পারছো, ওরা এইসব সাইকিয়াট্রিস্ট সম্বন্ধে সেরকম একটা
জানি না, যেহেতু সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাওয়া হয়েছে তাহলে নিশ্চয়ই মানে ব্যাপারটা কিছু একটু সিরিয়াস, যেটা হয় আর কি এরকম। যেহেতু ওরা শাশুড়ি, সবাই শাশুড়িদের মধ্যে একটা হয়ে গেছে না, আগে থেকে এগুলো সাবধান করা উচিত ছিল, আগে থেকে মেয়েটাকে সামলানো উচিত ছিল, আগে থেকে এই করা উচিত ছিল, ওই করা উচিত ছিল, বউকে দোষ, তারপরে ছেলেকে দোষ, সবাইকেই দোষ একটু একটু যেটা দেয় আর কি শাশুড়িরা। এমনি কিন্তু ওদের মনে সেরকম কিছু থেকে দেখলে ভাববে যে এটা শাশুড়ি না মা, কিন্তু তবু ওই হঠাৎ করে একটা শুনেছে সাইকিয়াট্রিস্টের কাছে যাচ্ছে নাতনিকে নিয়ে, তো ওদের মাথা গেছে বিগড়ে। তো সেটাই ওরা ওদের মধ্যে আলোচনা করেছে, তারপরে আমাকে ফোন করেছে, আমি তো এখানে থাকি, আমাকে ফোন করে আজকে আমাকে আমার মা কথা বলছে, জানিস বাবু এরকম এরকম তোর আমাদের সোনাকে নিয়ে যাচ্ছে এরকম সাইকিয়াট্রিস্টের কাছে, কি অবস্থা বল দেখি। বৌদি এটা আগে থেকে আমাদের বলেনি কেন, বৌদি ওকে একটু সামলাতে পারলো না এক টাইমে। তো তখন আমি বুঝিয়ে বললাম যে সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়া মানেই কিন্তু এটা নয় যে খুব বড় সিরিয়াস, পাগল হয়ে গেছে। দাঁতের সমস্যা বা ধরো কানের বা নখের সমস্যা যেটুকু সাধারণ বা যেটুকু একেবারে একটা পাতি বিষয়, ঠিক ততটাই সাইকিয়াট্রিস্টের পাতি বিষয়। আমি তোমাদেরকে বলছি শোনো, এই জাপানে আমি যখন কলেজে পড়তাম, জাপানে প্রত্যেকটা স্কুলে এবং কলেজে সাইকিয়াট্রিস্ট রয়েছে, তাও আবার ধরো স্কুলের ডিপার্টমেন্ট অনুযায়ী আলাদা আলাদা করে একজন একজন করে সাইকিয়াট্রিস্ট রয়েছে। কেন না জাপানে এত বেশি সুইসাইডাল মানে সবার প্রবণতা রয়েছে, আর তার সাথে সাথে জাপানে বাচ্চারা এত বেশি মানে পড়ার চাপে এতটা বেশি মাথায় ক্র্যাক হয়ে যায়, এই জন্য প্রত্যেকটা স্কুল কলেজে, ইভেন আমাদের কোম্পানিতেও একজন করে সাইকিয়াট্রিস্ট রয়েছে। আমাদের কোনো সমস্যা হয়ে গেলে তার কাছে গিয়ে দেখাতে পারবো। এবং আমাদের ইন্ডিয়াতে হয়তো আমাদের জায়গাগুলোর মধ্যে নেই, কিন্তু উচ্চ জায়গায় যেমন ধরো আইআইটি সেক্টরগুলোর মধ্যে, আইআইটি কলেজগুলোর মধ্যে তোমার হচ্ছে একটা করে সাইকিয়াট্রিস্ট থাকে, কেন আইআইটি থেকে প্রচুর ছেলে পেলে সুইসাইড করে। তো কখনো কোনো সমস্যা হচ্ছে, তোমার মনে হচ্ছে যে মানসিকভাবে ভেঙে পড়ছে, তখন সাইকিয়াট্রিস্টের কাছে গিয়ে বৈজ্ঞানিকভাবে তুমি সে তোমাকে পরামর্শ দেবে, সলাহ দেবে, তুমি মনোবিজ্ঞান অনুযায়ী কাজ করলে তুমি মানসিকভাবে একটা রিলিফ পাও। তো এই কাজটা হচ্ছে সাইকিয়াট্রিস্ট। তো এটা আমি মাকে বোঝালাম, তখন বললো ও আচ্ছা এই ব্যাপার, হ্যাঁ হ্যাঁ। তো আমি সেটাই বললাম যে নিজের মানুষ, ওরা দোষটা ওদেরও না, ওরাও জানে না যে সাইকিয়াট্রিস্ট জিনিসটা কি। ওরা কেননা এইসব, ওরা তো শাশুড়ির সময় থেকে পুরোনো যুগ থেকে এইসব জিনিস সয়ে এসছে, কোনো ওপর নিজের ওপর দিয়ে ঝড় গেলে সেটাকে ওরা নিজের ওপর দিয়েই চালিয়ে নেয়। ওরা তো কোনোদিন সব ভাবেও নি এর জন্য ডাক্তারও হতে পারে মনোবিজ্ঞান। তো এটাই মাকে বললাম যে নিজের মানুষ যদি না বুঝতে চায় তাহলে সেটাকে নিয়ে তোমরা গসিপ করার আগে একবার ভালোভাবে আলোচনা করতে, কিছু করতে না তোমরা নিজেদের মধ্যে খামোখাই তোমরা একটা নিজেরাও টেনশন ক্রিয়েট করলে। এখন তোমাদের মানসিক অবস্থাটা একটু হলেও খারাপ হলো, কিন্তু ব্যাপারটা সেরকম কিছু না। এখন যা করার একজন বাচ্চা মেয়ে হিসেবে সেটা ওকে বোঝাবে। অনেক সময় বাবা মা বোঝালে কাজ হয় না, সাইকিয়াট্রিস্টরা বিভিন্ন রকম পদ্ধতি জানে, ট্রিক জানে, যে হ্যাঁ ওকে এই পথে এরম ভাবে উদাহরণ দিয়ে বোঝালে ব্যাপারটা শুধরাতে পারে। তো আমি সেটাই মাকে বোঝালাম, মাও তারপর বড় মাসির সাথে বা মাসিদের সাথে কথা বললো যে ব্যাপারটা এরকম এরকম, তখন ওদের মধ্যেও একটা রিলিফ হলো ব্যাপারটা। তো ব্যাপারটা হচ্ছে বোঝার, দোষ কারণ না, আমার মা বা মাসিদেরও দোষ না, ওদেরও দোষ না। তো ব্যাপারটা হচ্ছে যে একটা জেনারেশনাল গ্যাপের প্রবলেম, আর একটা মানে বোঝাবুঝির প্রবলেম। তো সেটাই বলছিলাম যে নিজের মানুষ যদি না বোঝে তখন ব্যাপারটা ক্রিটিসিজমের পর্যায়ে পৌঁছে যায়। তো আমি তো ওদের মতন হব না, আমরা এখন বুঝি, আমরা পড়াশোনা করেছি, ওদের মতন আমার মা বা মাসিদের মতন হব না। ওরা এসব জিনিস বোঝে না বুঝে যেটুকু করা সেটুকু করে, কিন্তু আমরা তো সেরকম নয়, আমরা বুঝি। আমাদের দায়িত্ব মা মাসিদের বোঝানো, আমাদের দায়িত্ব আমাদের ছেলে পেলেদের বোঝানো। তো গাইজ এটাই আমার বলার, যে কোনো কিছু মনের মধ্যে থাকলে বা শুনে থাকলে যেটা তোমার ধারণার বাইরে, তোমার মনে হচ্ছে কঠিন জিনিস, সেটাকে সহজ সরল করার জন্য আগে কারোর সাথে একটু কথা বলে নেওয়াটা ভালো, শ্রেয়। তুমি বুঝতে পারছো না, সমস্যা নেই, পৃথিবীর সবাই সবকিছু বোঝে না। গাইজ এদিকে গল্প করতে করতে আমার জল প্রায় ঠান্ডা হয়ে এসছে, আর 15 মিনিট মতন হয়ে গেল। তো গাইজ এবার এই টাওয়েলটা দিয়ে মুছবো, মুছে হালকা কিছু খাবো, খেয়ে দিয়ে ঘুম দেবো। তো থ্যাংক ইউ ব্লগটাকে সম্পূর্ণ দেখার জন্য। আর তোমাদের সাথে আমি জাপানে যা যা শিখেছি, যেমন এই সাইকিয়াট্রিস্টের ব্যাপার, সমস্ত যেগুলো যে ইজি জিনিস, একটা সমাজে এইসব জিনিস চলে, একটা সমাজে এইসব জিনিস কোনো খারাপ কিছু না, এগুলো নিয়ে আলোচনা করতে চাই। আমি চাই তোমরা যারা বোঝো না, সবাই যে বোঝে না সেটা বোঝেনি, যারা বোঝো না তারা যাতে তাদের যাতে একটু হলেও উপকার হয়, তাদের যাতে একটু টেনশন কমে, সেই জন্য ভিডিওগুলো বানানো। আর থ্যাংক ইউ, সুস্থ থেকো, ভালো থেকো, আর ব্লগটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এটুকুই চাই, আর কিছু চাই না। আবার দেখা হবে পরের ব্লগে। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।